হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের যে 5 নম্বর যে লেসনটা আছে অর্থাৎ আওয়ার রানওয়ে কাইট, এই আওয়ার রানওয়ে কাইট সম্পর্কে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব এই ভিডিওতে। অর্থাৎ কি এটা এর মধ্যে রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এটা কে লিখেছেন? রিটেন বাই লুসি মড মন্টেগুমারি। সি ওয়াজ এন ক্যানাডিয়ান অথর। ঠিক আছে, ক্যানাডিয়ান অথর, একজন ভেরি রিনাউন্ড একজন অথর ছিলেন। এবার এই রানওয়ে কাইটের মাধ্যমে অর্থাৎ অথর তিনি একটা বিউটিফুল একটা মেসেজ কিন্তু আমাদের দিয়েছেন। কি মেসেজ? যে আমরা জানতে পারবো যে একটা কেটে যাওয়া অর্থাৎ ছিঁড়ে যাওয়া ঘুড়ি কিভাবে একটা ফ্যামিলিকে অর্থাৎ স্ক্যাটার একটা ফ্যামিলি, ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা ফ্যামিলিকে কিভাবে রিইউনাইটেড করবে। অ্যাকচুয়ালি দিস ইজ এ স্টোরি অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। ঠিক আছে, এবং আমরা জানতে পারবো যে হাউ দে গট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। এবার অর্থাৎ এই যে তোমাদের কবিতার এই যে তোমাদের গল্পটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, এই গল্পের মাধ্যমে এই যে লুসি মন্টেগুমারি এটা আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে যে একটা ফ্যামিলিতে শুধু বাবা মা এবং সন্তানদের মধ্যেই কিন্তু সন্তান থাকলেও কিন্তু একটা ফ্যামিলি সম্পূর্ণ হয় না। ঠিক আছে, এবং তার সাথে ফ্যামিলিটাকে কমপ্লিট হতে গেলে আরো যে আনুষঙ্গিক বিষয় যেগুলো রিলেশন যেগুলো রয়েছে, কাকা কাকিমা, অর্থাৎ একান্নবর্তী পরিবারের একটা কনসেপ্ট আমাদের তুলে ধরেছে। ঠিক আছে, অর্থাৎ যেমন দেখবে তোমার বাড়িতে হয়তো অনেকেরই বাড়িতে দাদু ঠাকুমা রয়েছে। ঠিক আছে, এবং অনেকেরই বাড়িতে হয়তো দাদু ঠাকুমা নেই, তাই তো। এবং ফ্যামিলির মধ্যে দাদু ঠাকুমা থাকলে যে নাতি নাতনি যে সমস্ত আরো সমস্ত রিলেটিভ থাকে তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই একটা উৎসাহ থাকে। ঠিক আছে, একটা আলাদাই একটা বন্ডিং ভালোবাসা থাকে, তাই না? এবং যে সমস্ত কিন্তু এখন আমরা কি করছি, এখন আমরা ম্যাক্সিমাম আমাদের মডার্ন সোসাইটিতে নিউক্লিয়ার ফ্যামিলির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ এবং তার হয়তো মেবি একটা দুটো সন্তান, তাই তো। এবং যে ঠাকুমার দাদুর সঙ্গে যে বসে সময় কাটানো বা যে ঠাকুমা বা দাদুর কাছে গল্প শোনা, যে একটা বিউটিফুল একটা মেমোরি। ঠিক আছে, আমাদের চাইল্ডহুডে আমরা কি করছি সেগুলো আমরা যার দাদু ঠাকুমা কাকা কাকিমা সবাই একসাথে যারা রয়েছে তারা এগুলোকে পেয়েছে, এবং যাদের নেই সেইগুলোকে এই সমস্ত জিনিসগুলোকে তারা কিন্তু মিস করে। তো এখানে কি আছে, এই ওভারঅল গোটা স্টোরিটার মধ্যে আমরা দেখব যে ন্যারেটর অর্থাৎ তার ফাদার এবং তার দুই ভাই বোন প্রথমে শুরু হবে কি যে তারা একসাথে রয়েছে। ঠিক আছে, যে ক্লড ফিলিপা এবং তার পিসি আন্ট এস্থার এবং তার পিসির দুই সন্তান অর্থাৎ ডিক এবং মিমি, তারা কিন্তু ইনিশিয়ালি আমরা গল্পের শুরুতেই দেখবো তারা একসাথে রয়েছে, কিন্তু প্রথম থেকে কিন্তু তারা একসাথে ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘুড়ি, কেটে যাওয়া ঘুড়ি কি করবে যে তাদেরকে হেল্প করবে টু রিইউনাইটেড দেম। ঠিক আছে, যে তাদের যে পিসির সাথে যে পিসি এবং পিসির যে মেয়েদের সাথে মেয়ে এবং তার পিসির ছেলের সাথে মিমি এবং ডিকের সাথে যে রিলেশন ছিল না, এবং এখন তারা যে একসাথে রয়েছে এবং এই রিলেশনটা কিভাবে একটা কেটে যাওয়া ঘুড়ি তাদের আবার একত্রিত করলো, সেটা আমরা ওভার দ্য স্টোরি আমরা কি করব, লাইন বাই লাইন যখন এক্সপ্লেনেশন করব ইউনিট ওয়াইজ তখন আমরা কিন্তু জানতে পারবো। তো সুতরাং আমরা দেখে নেবো যে এবার ইউনিট 1 এ কি রয়েছে। চলো এবার আমরা লাইন বাই লাইন দেখে নি কি বলছে। লেসন 5 আওয়ার রানওয়ে কাইট, রিটেন বাই লুসি মন্টগুমারি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, তাহলে এর ডেসক্রিপশনটা আমরা অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করব। কি আছে লাইন বাই লাইন দেখি, ইউনিট 1 এ কি আছে দেখো। এর বলছে ইউনিট 1, of course there was nobody for us to play with on the big half moon, অবশ্যই আমাদের সাথে কি ছিল না, কেউ খেলা করার মতো বিগ হাফ মুন আইল্যান্ডে আমাদের সাথে কেউ খেলবার মতো কেউ ছিল না। we just had to make the most of each other and we did, অর্থাৎ যেহেতু আমাদের সাথে কেউ খেলা করার মতো ছিল না সেজন্য কি করতাম, আমরা একে অপরের সাথে ম্যাক্সিমাম টাইমটা খেলা করতাম এবং সময় কাটাতাম, এবং আমরা তাই করতাম। ঠিক আছে, তারপর কি দেখো বলছে যে উই লিভ অন দ্য
বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা কোথায় থাকতাম? এটা একটা আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। মানে এখন আমরা কে কে রয়েছি? ফাদার, বাবা, ক্লড এবং আমি, এবং তার সাথে কে রয়েছে? পিসি এস্টার এবং পিসির মেয়ে মিমি অ্যান্ড ডিক রয়েছে, তার একটা ছেলে রয়েছে। উই ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু এর আগে কিন্তু আমরা কে কে থাকতাম? শুধু আমরা ফাদার থাকতাম, বাবা এবং ক্লড এবং ন্যারেটর আমি থাকতাম। ইট ওয়াজ it is all on account of kite that there are more of us. এই যে এখন আমরা যে, অর্থাৎ এখন আমরা কে কে থাকছি? ফাদার থাকছে, ক্লড এবং ন্যারেটর থাকছে, তার সাথে আন্ট, এস্টার এবং মিমি এবং ডিক থাকছে। কিন্তু এটা আগে ছিল, আগে আমরা একসাথে থাকতাম না। এটা কিসের জন্য হয়েছে? ইট ওয়াজ অল অ্যাকাউন্ট অফ ফর দ্য কাইট। ওই ঘুড়ির জন্য এটা সম্ভব হয়েছে যে আমরা যে সদস্য সংখ্যা এত হয়েছি, বেড়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই আমাদের এই সম্পর্কেই এখন আমরা তোমাদেরকে বলবো। কি বলবে? কি হয়েছিল দেখো এবার। দেখো কি বলছে, ফাদার ইজ কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস কি তোমরা জানো? ফাদার কি ছিলেন? ফাদারের, আমার বাবার তার অকুপেশন ছিল কি? ওই যে বিগ হাফ মুনের লাইট হাউসের একজন রক্ষক ছিলেন। অর্থাৎ লাইট হাউসের কাজ কি? অর্থাৎ লাইট হাউস হচ্ছে যেমন কোস্টাল এরিয়াতে বড় বড় একদম স্ট্রাকচার করে এখানে কি হয়, বড় বড় লাইট এখানে মানে কোস্ট থেকে দেখানো হয় বড় বড় জাহাজ দেখে। কারণ বড় বড় জাহাজগুলো যদি কোস্ট এরিয়াতে চলে আসে, শ্যালো ওয়াটারে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য লাইট হাউসের কাজ হচ্ছে মানে যেগুলো বড় বড় জাহাজগুলো কোস্টাল এরিয়া থেকে যেন তারা দূরে থাকে, যারা শ্যালো ওয়াটারে চলে না আসে। আই অ্যাম 11 years old, অর্থাৎ আমার বয়স হচ্ছে 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স কত? 12 বছর। ইন উইন্টার, শীতের সময় কি হতো? হোয়েন দ্য হারবার, অর্থাৎ যখন এই বন্দরটা কি হতো? ইজ ফ্রোজেন ওভার, সমস্ত বন্দরটা যখন কি হতো? অর্থাৎ জমে যেত। তখন কি করতো? উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন আমরা মেনল্যান্ডে শিফট করে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, আবার যেই বসন্ত চলে আসতো, অর্থাৎ যখন আইসগুলো সব স্মেল করে যেত, তখন ব্যাক উই সেল টু, তখন আমরা আবার কি হতো? নৌকো করে আবার কোথায় আসতাম? টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তখন আমরা আবার আমাদের প্রিয় যে আইল্যান্ড অর্থাৎ দ্বীপ আছে, অর্থাৎ এই যে বিগ হাফ মুন, এখানে তখন আমরা কি করতাম? আবার রিটার্ন চলে আসতাম। The funny part used to be that people always pitied us when the time came for us to return. অর্থাৎ যখন যখন স্প্রিং আসতো, স্প্রিং থেকে তখন কি হতো? যখন আমরা আবার আমরা বিগ হাফ মুনে ফিরে আসতাম, তখন ফিরে আসার সময় লোকেরা কি করতো? মেন আইল্যান্ডের লোকেরা আমাদের প্রতি খুব মানে দয়া দেখাতো, পিটেড অন আস। যে কি জন্য? যে আমাদের সাথে খেলার মতো কেউ নেই, সেই জন্য যে আমাদের একা থাকতে হয়। দেশ সে, তারা বলতো, মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা কতটা এখানে একাকী না থাকি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের কাছে কোনো শিশু খেলার মতো ছিল না, মানে আমাদের খেলার কোনো কম্প্যানিয়ন ছিল না, সেই জন্য। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্য আমরাও, ক্লড এবং আমি, ন্যারেটর কি চাইতো? আমরাও চাইতাম যদি কেউ যদি পছন্দ করতাম, যদি তাদের ভালো হতো, তাদের ইচ্ছাও ছিল যে কেউ যদি খেলার মতো সঙ্গী থাকতো, তাহলে কি করতো? তারা খেলাধুলো করতে পারতো, সেটা তারাও মনে মনে চাইতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। যেহেতু আমরা দুজনই ছিলাম, ক্লড এবং ন্যারেটর, সেজন্য আমাদের পক্ষে এই যে পাইরেট কেভ, এই যে খেলাটা খেলা একটু অসম্ভব হতো, এগুলো মুশকিল হতো। তারপর কি বলছে? বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। অর্থাৎ যখন উইন্টারে যখন আমরা মেনল্যান্ড চিলড্রেনে ফিরে যেতাম, তখন কি করতাম? তখন আমরা মেনল্যান্ড চিলড্রেনদের সাথে কি করতাম? বেশ ভালো মতো ঝগড়াঝাটিও করতাম কিন্তু, ঠিক আছে? অর্থাৎ স্টুডেন্টদের যেমন মানে নেচার যেমন হয়, বাচ্চা ছেলেদের কখনো কখনো খেলা করে, আবার কখনো কখনো আবার খুব তাদের মধ্যে মেলামেশা বেড়ে যায়, সেরকম আর কি। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট as well that there were none of them on the big half moon. সুতরাং কোনো কোনো সময় মনে হতো যে ঠিকই আছে, যে আমরা
বিগ হাফ মুনে আমাদের সাথে অন্য কোনো ছেলে নেই, থাকলে কিন্তু ঝগড়া হতো, সেরকম ঝগড়া হলে তাদের মনটা হয়তো খারাপ হয়েছে, তখন তারা ভাববে ঠিক আছে আমাদের মানে বিগ হাফ মুনে কোনো খেলার সাথী নেই তো ঠিকই আছে, কারণ যেহেতু খেলার কোনো সাথী নেই তাহলে কি হবে, কারোর সাথে কোনো ঝগড়াও হবে না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কিন্তু কখনোই কিন্তু কি কোয়ারেল মানে ঝগড়া করা, কখনোই কিন্তু আমরা ঝগড়া করতাম না। দেখো কি বলেছে নেক্সট পেজ, টু বি শিওর father didn't seem to have any relation except us, মানে টু বি শিওর এটা খুব নিশ্চিত ছিলাম, মানে খুব সম্ভবত মানে বাবার কি ছিল, সিমস মনে হতো হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, অর্থাৎ ক্লড এবং আমাদেরকে বাদ দিয়ে কোনো আর কোনো রিলেশন তাদের বাবার কোনো ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এই যে জিনিসটা যে যেহেতু আমি এবং ক্লড ছাড়া বাবার কোনো রিলেশন মানে মানে কোনো রিলেটিভ নেই, এই ব্যাপারটা তাদেরকে আমাদেরকে ন্যারেটর এবং ক্লডকে কি মাঝে মাঝে বিভ্রান্ত, পাজল মানে বিভ্রান্ত, কনফিউজ করে দিত। ঠিক আছে, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, কারণ কি, কারণ প্রত্যেকেই তারা দেখতো যে মেনল্যান্ডে তো সবারই মানে রিলেশন আছে, অর্থাৎ আত্মীয় স্বজন রয়েছে, রিলেটিভ রয়েছে। হোয়াই ডিডন্ট উই, আমাদের কেন নেই, এটা তাদের মনে প্রশ্ন জাগতো। ওয়াজ ইট বিকজ অফ উই লিভ অন এ আইল্যান্ড, যেহেতু আমাদের কোনো রিলেটিভ নেই, কারণ আমরা যে কোনো আইল্যান্ডে বসবাস করছি তার জন্যই কি আমাদের কোনো রিলেটিভ নেই। উই থট ইট, আমরা এই সম্পর্কে চিন্তা করেছি। উড বি শিওর সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা মনে মনে আমাদের চিন্তা করতাম যে এটা খুব সুন্দর হতো, মানে এটা খুব আনন্দদায়ক হতো, মজাদার হতো যদি আমাদের বিগ হাফ অর্থাৎ যে মেন আইল্যান্ড তাদের যেমন প্রত্যেকটা লোকের কি আছে রিলেশনশিপ মানে রিলেটিভ আছে, তাহলে আমাদেরও সেরকম একটা রিলেটিভ যেমন একটা কাকা কাকিমা কোনো খুঁড়তুতো ভাই বোন এরা থাকলে আমাদেরও খুব ভালো হতো, এটা আমাদের কোনো কোনো সময় মনে হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, অর্থাৎ ইট মানে কেন, মানে একদা কি করেছিলেন আমি এই জন্য আমরা আমাদের বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম অ্যাবাউট কি সম্পর্কে, যে হোয়াই ডিডন্ট উই হ্যাভ এনি রিলেটিভস, বাট হি লুকড সো সরোফুল দ্যাট হি উইশড উই হ্যাডন্ট, এই মানে আমরা জিজ্ঞাসা করার পরে বাবাকে দেখে এতটাই মানে দুঃখাতুর মানে মানে দুঃখী মনে হলো, যেটা আমাদের বাবাকে দেখে মনে হলো আমরা যেন বাবাকে এই কথাটা জিজ্ঞাসা না করলেই ভালো হতো যে আমাদের কেন কোনো রিলেটিভ নেই। উই সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, শুধু তিনি বলেছিলেন আমাদের, কারণ এটা সম্পূর্ণ তার দোষ, তার দোষের জন্য কোনো রিলেটিভ তোমাদের নেই। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, অর্থাৎ তখন কিন্তু ক্লড এবং আমরা বুঝতে পারলাম না যে মানে মেক আউট করতে পারলাম না, বুঝতে পারলাম না যে সে কি বোঝাতে চাইছে, যে হি সেড অল হিজ ফল্ট, তিনি বললেন যে আমার সব দোষ, তাহলে এই কথাটা মানে কিন্তু সেই টাইমে ন্যারেটর এবং ক্লড কিন্তু বুঝতে পারলেন না। সুতরাং এর উত্তর আমরা এবার ইউনিট 2 এ খোঁজার চেষ্টা করব। দেখো তাহলে আমরা 1 নম্বরের ইউনিট 1 কমপ্লিট করে কি দেখলাম, যে ইউনিট 1 কমপ্লিট করার পর আমরা জানতে পারলাম যে এই যে ক্লড এবং ফিলিপা তারা কিন্তু প্রথমে একসাথে কিন্তু ছিল না, ঠিক আছে, এবং যখন তারা কোথায় থাকতো, বিগ হাফ মুনে, এবং বিগ হাফ মুনে একটা মানে কন্ডিশন কি ছিল, যে যেহেতু শীতকালে এই বিগ হাফ মুনটা হারবার রিজিয়নটা কি হতো মানে জমে যেত, ঠিক আছে, সেই জন্য তখন তাদেরকে আবার মেনল্যান্ডে ফিরে যেতে হতো, এবং মেনল্যান্ডে গিয়ে সেখানে কি করতো, তারা আর অন্যান্য ছেলেদের সাথে খেলা করতো এবং অন্যান্য ছেলেদের সাথে ঝগড়াও করতো, ঠিক আছে, তখন তাদের মনে হতো যে আমাদের কোনো রিলেটিভ না থাকলেও ভালো হতো, এবং তারা যখন ফিরে আসতো আবার যখন স্প্রিং টাইমে অর্থাৎ সামার টাইমে যখন তারা যখন তাদের মেন যে আইল্যান্ড বিগ হাফ মুনে ফিরে আসতো, তখন সেখানকার লোকেরা তাদের প্রতি দেখে একটু করুণা হতো, ঠিক আছে, যে ইস এদের কোনো রিলেটিভ নেই বা এদের সঙ্গে কোনো খেলা করার মতো কোনো এই সময় ছেলে পিলেও নেই যে এদের সাথে খেলা করবে, একাই থাকে, ঠিক আছে। তো সুতরাং এইভাবে আমাদের যে 1 নম্বর ইউনিট সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এবার কি হয় যে যেহেতু লোকেরা বলছে
যে কোনো রিলেশন তাদের রিলেটিভ তাদের নেই, সেজন্য তারা কি করলো, তাদেরও মনে হতো যে আচ্ছা সবার তো রিলেশন রয়েছে, মানে রিলেটিভ রয়েছে মেন আইল্যান্ডে, তাহলে আমাদের কেন কোনো রিলেশন নেই বা কোনো রিলেটিভ নেই, আত্মীয় পরিজন আমাদের নেই, তাহলে আমরা এক কাজ করি, আমরা বাবাকে জিজ্ঞাসা করি। তো তারা কি করলো, তারা বাবাকে জিজ্ঞাসা করলো যে সবার তো মেন আইল্যান্ডে কোনো রিলেটিভ রয়েছে, তাহলে আমার বাবা আমাদের কেন নেই। ঠিক আছে, তো এই কথাটা শুনে তার বাবা এতটাই মানে সরফুল হয়ে গেল, মানে দুঃখ প্রকাশ করলো যে তাদের দেখে মনে হলো যে আমরা হয়তো বাবাকে কথাটা জিজ্ঞাসা না করলেই ভালো হতো। শুধু তার বাবা কি বলেছিল যে এটা আমার দোষেই কি হয়েছে, আমাদের কোনো আত্মীয় পরিজন বা রিলেটিভ নেই। এবার আমরা ইউনিট 2 দেখব। দেখো এবার 2 নম্বর ইউনিট কি বলছে, ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন বিগ হাফ মুন ইন সামার, অর্থাৎ গ্রীষ্মের সময় বিগ হাফ মুনে, মানে বিগ হাফ মুনে তখন যেহেতু কোনো মানে বরফ টরফ থাকতো না, সেজন্য কি হতো, ওয়েদার মানে পরিবেশটা খুব মনোরম ছিল, লাভলি, খুব বিউটিফুল একটা মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল। when it is fine the harbor is blue and calm, অর্থাৎ এখানে ওয়েদার যখন ভালো থাকতো ডিউরিং দ্য সামার, তখন এই যে হারবার অর্থাৎ বন্দরটা কি ছিল, একদম নীল জল থাকতো এবং খুব শান্ত, কাম, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, এবং মৃদুমন্দ হাওয়া বইতো, অ্যান্ড রিপলস, এবং ছোট ছোট ঢেউ, রিপল মানে ছোট ঢেউ আসতো। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, অর্থাৎ প্রত্যেক গ্রীষ্মেই আমাদের কিছু না কিছু একটা হবি থাকতো, নেশা থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিনি কেম, যখন অর্থাৎ গত সামারে যখন আন্টের যে যারা সন্তান রয়েছে ডিক এবং মিমি যখন এসছিল, তার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, অর্থাৎ তখন আমরা ঘুড়ি বানানোর পিছনে একদম, ঘুড়ি বানাতে একদম পাগল হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এ বয় অন দ্য মেনল্যান্ডের একটা ছেলে কি করেছিল, শোড, দেখিয়েছিল ক্লডকে হাউ টু মেক দেম, অর্থাৎ হাউ টু মেক কাইট। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা যখন এই বিগ হাফ মুনে যখন ফিরে এলাম, ঠিক আছে, তখন আমরা কি বানালাম, প্লেন্টি, প্রচুর আমরা ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ যেহেতু অনেকগুলো ঘুড়ি বানিয়েছিলাম, তখন কি ঘুড়ি নিয়ে তারা খেলা করতো, তখন সেই খেলা কি করতো, যে ক্লড একটা ঘুড়ি নিয়ে আইল্যান্ডের অন্য একটা জায়গায় চলে গেল। ঠিক আছে, এবং কি করতো, আদার সাইড অফ দ্য আইল্যান্ড, অ্যান্ড উই উড প্লে দ্য শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ দ্য কাইট, এবং আমরা যেহেতু অন্য প্রান্তে চলে গেল, অন্য প্রান্তে গিয়ে, অর্থাৎ এটা একটা দেখা গেল যে এটা একটা বড় একটা আইল্যান্ড, ঠিক আছে, ও হয়তো ক্লড এই জায়গায় চলে এলো আর ন্যারেটর এই জায়গায় এলো, দুজনে কি করছে, যে হয়তো ঘুড়ি ওড়াচ্ছে, এও ঘুড়ি ওড়াচ্ছে, একে অপরকে সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে, এবং সেই তারা কি খেলতো, যে শিপব্রেক ম্যারিনার্স হচ্ছে নাবিক, আর শিপব্রেক মানে হচ্ছে তোমার নৌকা ডুবি, অর্থাৎ মানে এই খেলাটা শিপব্রেক ম্যারিনার্স এই একে অপরকে সিগন্যাল দেওয়া, মানে সংকেত দেওয়ার এই খেলাটা খেলতো আর কি। We had a kite that was big and covered with the lovely red paper, আমাদের একটা ঘুড়ি ছিল, সেটা কি ছিল, covered with lovely red paper, একদম লাল একটা রেড পেপার দিয়ে এটা মোড়া ছিল। We pasted gold tinsel star all over it and had written our names full on it, Claude Litty and Philippa Litty, তাদের অ্যাড্রেস কি লিখলো, বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ যে ঘুড়িটা, যে তারা যে ঘুড়িটা বানিয়েছিল, তারা একটা কি কালারের ঘুড়ি বানিয়েছিল, তারা একটা বড় একটা এরকম টাইপের একটা বড় এরকম একটা ঘুড়ি বানিয়েছিল, এটা কালারটা কি ছিল, রেড কালারের ঘুড়ি। ঠিক আছে, এবং এই রেড কালারের ঘুড়ি এর মধ্যে কি যে টেন্সিল স্টার, ছোট এরকম একটা স্টার এরকম পাওয়া যায়, যে চকচকে সোনালী কালারের স্টার পাওয়া যায়, যে বার্থডে পার্টি এরকম বিয়েতে যেমন মালা তৈরি করা হয়, সেরকম স্টার পেস্ট করে দিয়েছিল, এবং সেখানে ছোট্ট করে লিখে দিয়েছিল যে ক্লড লিট্টি এবং ফিলিপা লিট্টি, এবং তার সাথে তাদের লিখে দিয়েছিল যে বিগ হাফ মুন বলে, এরকম করে একটা ঘুড়ি পেস্ট করে দিয়েছিল, এবং তাদের ঠিকানাটাও লিখেছিল যে বিগ হাফ মুন লাইট হাউস, এখানে লিখে দিয়েছিল। ঠিক আছে, তারপর কি হলো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, অর্থাৎ একদিন কি হলো, যেহেতু এটা কোস্টাল এরিয়া, অর্থাৎ বাতাস তো মোটামুটি ঘুড়ি ওড়ানোর জন্য থাকে প্রত্যেক দিন, কিন্তু একদিন কি গ্র্যান্ড উইন্ড, মানে ঘুড়ি ওড়ানোর জন্য একদম আদর্শ একদম হাওয়া এখানে কি হলো দেখা গেল।
আই এম নট শিওর, আমি মানে শিওর নয়, নিশ্চিত নয়, হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটেছিল তার কিন্তু অতটা মনে নেই। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, যেহেতু তারা সেই লাল রঙের পেন্সিল স্টার লাগানো কাইটটা এবং যেখানে তার নাম লেখা আছে, সেই কাইটটা যখন নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো, যেহেতু হাওয়াটা মানে একদম ফেভারেবল কন্ডিশন আছে ঘুড়ি ওড়ানোর জন্য ফ্রম দ্য হাউস, তখন কি হলো, আই স্ট্রিপ মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, অর্থাৎ স্ট্রিপ কার উপরে পড়ে গেল, অ্যান্ড ফেল ওভার দ্য রক, পাথরের উপর পড়ে গেল, অ্যান্ড মাই এলবো অর্থাৎ তার কনুইটা ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং সেই কাইটের মধ্যে রেড কালারের পেন্সিল স্টার লাগানো কাইটের মধ্যে ওই কনুইটা ঢুকে গেল, অ্যান্ড মেকিং এ বিগ হোল, এবং একটা বড় একটা গর্ত হয়ে গেল ঘুড়ির মধ্যে, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে গেল, ছিঁড়ে মানে একটা গর্ত হয়ে গেল, এবং ঘুড়িটা তো তাড়াতাড়ি ঠিক করতে হবে, সেই জন্য কি করলো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে এবং তার ঘুড়িটাকে রিপেয়ার করতে হবে, বাতাস যেহেতু পড়ে যাওয়ার আগে, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য যে বাতাসটা রয়েছে সেই বাতাসটা কমে যাওয়ার আগে কি করতে হবে, তাদেরকে ঘুড়িটাকে ফিক্স আপ করতে হবে, রিপেয়ার করতে হবে, তবে তারা ঘুড়িটা ওড়াতে পারবে। তারপর কি বলেছে, উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা একদম ছুটতে দৌড়ে গেলাম, কোথায় গেল, লাইট হাউসে, টু গেট সাম পেপার, কিছু পেপার নেওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে কিন্তু আর কোনো রেড পেপার নেই, সেটা আমরা জানতাম। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অর্থাৎ আমাদের হাতের মুঠোয় যেটা কাজ চলানো যে কোনো একটা জিনিস আমরা হাতের কাছে পেলাম সেটাই নিলাম। সেটা কি পেলাম, অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো একটা চিঠি আমরা পেলাম, লাইং অন দা বুক কেসের উপরে যেটা পড়েছিল, ইন দা সিটিং রুম, বসার ঘরে, কোথায় ছিল, বসার ঘরে। উই প্যাচড দ্য কাইট আপ, এবং সেই চিঠিটাকে আমরা কি করলাম, যে বড় যে বিগ হোল হয়ে গিয়েছিল, যে ঘুড়ির মধ্যে কি হয়ে গিয়েছিল, এই ঘুড়ির মধ্যে একটা বড় একটা গর্ত হয়ে গিয়েছিল, এখানে কি করলো, লেটারটাকে ফিক্স আপ করে দিল, ঠিক আছে। তারপরে কি হলো, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, অর্থাৎ লেটার দিয়ে এটা ফিক্স আপ করে দিল। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, প্রত্যেক দুই দিকে লাগিয়ে দিল এবং সেটা আগুন দিয়ে কি করলো, এটাকে শুকিয়ে নিল। উই স্টার্টেড আউট, আর তারপর আমরা বেরিয়ে এলাম, অ্যান্ড আপ when the kite like a bird, যেই আমরা এসে ঘুড়িটাকে ফিক্স আপ করে আমরা যেই ঘুড়িটা ওড়াতে লাগলাম, একদম ঘুড়িটা কি হলো, লাইক এ বার্ড, পাখি যেমন আকাশে উড়ে চলে যায়, একদম কোনো রকম কোনো মানে বাধা বিপত্তি ছাড়া একদম উপরের দিকে সে ঘুড়িটা উঠে চলে গেল। The wind was glorious and soared, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য যেহেতু আমরা প্রথমেই বলেছি যে ওয়েদারটা ফেভারেবল ছিল, এবং যেহেতু সেজন্য গ্লোরিয়াস, দুর্দান্ত ছিল, এবং সোর্ড মানে হচ্ছে রাইজ, মানে কি বলবো, রাইজ হায়ার ইন দা ইয়ার, অর্থাৎ এটা একটা সিনোনিমস, আরো উপরে উঠে গেল, অর্থাৎ আরো সোর্ড অর্থাৎ রোজ হায়ার ইন দা ইয়ার, আরো হাওয়াতে আরো আকাশের দিকে উপরের দিকে উঠে গেল ঘুড়িটা। অল অ্যাট ওয়ান্স, মানে একদা হঠাৎ করে কি হলো, স্ন্যাপ মানে কট করে একটা শব্দ হলো। এই স্ন্যাপ কথাটার কিন্তু কোনো ফিক্স কোনো মানে নেই, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন ভাবে এটা ব্যবহার হয়। এখানে বলা হয়েছে যে অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ মানে ফট করে একটা আওয়াজ হলো, তার মানে কি হলো, মানে ঘুড়িটা ছিঁড়ে গেল কট করে আওয়াজ করে। and there was Claude, এবং সেখানে ক্লড কি করছিল, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, হাতে টুকরো সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, অ্যান্ড লুকিং ফুলিশ, তাকে দেখে মনে হচ্ছিল কি বোকার মতো ঘুড়ি ওড়াচ্ছিল, ঠিক আছে। ঘুড়ি ওড়াতে সুতোটা এখান থেকে ফট করে কেটে গেল, তো ক্লড শুধু একমাত্র লাটাইটাকে নিয়ে, ঘুড়িটাকে নিয়ে, শুধু এইটুকু সুতোটাকে নিয়ে ক্লড শুধু দাঁড়িয়ে থাকলো বোকার মতো, তার তো কিছু করার নেই, ঘুড়িটা তো উড়ে চলে গেল। দ্য কাইট হ্যাড সেল, এবং ঘুড়িটা উঠতে উঠতে কোথায় চলে গেল, পাড়ি দিল, কোথায় পাড়ি দিল, অ্যাওয়ে, দূরে চলে গেল, ওভার দ্য মেনল্যান্ডের দিকে চলে গেল। বোঝা গেল 2 নম্বর ইউনিটি কি বলতে চেয়েছে। এবার আমরা দেখবো 3 নম্বর ইউনিটি কি বলছে। তাহলে 2 নম্বর ইউনিটে আমরা কি দেখলাম, 2 নম্বর ইউনিটে দেখলাম যখন উইন্টার টাইমে, যখন বিগ হাফ মুন থেকে যখন তারা মেনল্যান্ডে যাচ্ছে, অর্থাৎ মেনল্যান্ডে যাওয়ার সময় সেই টাইমটা কি তাদের লিজার টাইম, এবং সেটা একটা অবকাশ যাপনের টাইম, এবং সেখানে যেহেতু ডেলি যে অ্যাক্টিভিটি সেখান থেকে তারা একটু রিলিফ পাচ্ছে, তো সুতরাং সবার কি হয়, একটা না একটা কোনো কারো গার্ডেনিং, কারো
কোনো খেলাধুলো, এই সমস্ত ব্যাপারে সবার একটা নেশা থাকে। তো সেই বছর কি তাদের কি নেশা চেপেছিল, ক্লড এবং ফ্লিপার ঘুড়ি বানানো, এবং মেন যে আইল্যান্ডের যে লোক, একটা ছেলে কিন্তু তাদেরকে ঘুড়ি কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু তাদেরকে শিখিয়েছিল। এবং তারা যখন এবার তাদের নিজের আইল্যান্ডে ফিরে আসে বিগ হাফ মুনে, অর্থাৎ সেই টাইমে তখন প্রচুর পরিমাণে তারা ঘুড়ি বানায়, এবং বানাতে বানাতে কি হয়, যখন একদিন ঘুড়ি যে ওড়ানোর যে আইডিয়াল কন্ডিশন, অর্থাৎ এক গুড মানে কোয়ালিটির ইয়ার, অর্থাৎ এখানে কি বলা আছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। তো এই সুযোগটাকে তারা কি গ্র্যাব মানে নেওয়ার জন্য তারা তাড়াতাড়ি কি করে ঘুড়ি নিয়ে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাবার সময় কি হয়, হোঁচট খেয়ে পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিন্তু তার কনুইটা গিয়ে ঘুড়ির মধ্যে পড়ে, ঘুড়ির মধ্যে পড়ে এবং বড় একটা হোল হয়ে যায়, গর্ত হয়ে যায়। তো সুতরাং তাড়াতাড়ি সেই গর্তটাকে, ঘুড়ির মধ্যে যে গর্তটা হয়ে যায় সেটাকে রিপেয়ার করার জন্য কি করে, আবার ছুটে ঘরে যায়, ঘরে গিয়ে কিছু একটা হ্যান্ডি, কিছু একটা যা পেলো হাতের কাছে নিয়ে, অর্থাৎ একটা লেটার পেলো আর কি, সেই লেটারটা ঘুড়ির মধ্যে পেস্ট করে দিল। কেন তাড়াতাড়ি করলো, কারণ তোমার জন্য তো আর মানে হাওয়া তো ওয়েট করবে না যে তুমি ধীরে সুস্থে আসবে, লেটারটাকে পেস্ট করবে, ঘুড়িটাকে রিপেয়ার করবে, তারপর আমি আবার জোরে জোরে বইবো যাতে তুমি ঘুড়িটাকে উড়াতে পারো, কারণ এটা ন্যাচারাল জিনিস। সুতরাং তোমাকেই তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য খুব তাড়াতাড়ি কি করলো, তারা ঘুড়িটাকে রিপেয়ার করে নিয়ে এবং চলে গেল। কিন্তু যেহেতু রেড কালারের ঘুড়ি ছিল আমরা পড়লাম, কিন্তু সেখানে কিন্তু রেড কালারের কোনো পেপার কিন্তু ছিল না, সেজন্য তারা হাতের কাছে একটা কি পেলো, লেটার ছিল। ঠিক আছে, এটা হচ্ছে সেই লেটার, কোন লেটার, যে লেটারটা তার বোন অর্থাৎ তার পিসি তার বাবাকে লিখেছিল, সেই লেটারটি কিন্তু তার মধ্যে পোস্ট করে দিল, এবং লেটারের মধ্যে কি লিখে দিল যে ক্লড লিখতি অ্যান্ড ফ্লিপার লিখতি, এবং নাম দিল বিগ হাফ মুন আইল্যান্ড। এবং যেই ঘুড়িটা যখন তারা ওড়ালো, একদম পাখির মতো কি হলো ঘুড়িটা উড়ে চলে গেল মাঝ আকাশে, এবং উড়ে যেতে যেতে পট করে কি হলো, সুতোটা কেটে যায়। সুতোটা কেটে গিয়ে কি হলো, ঘুড়িটা যে তাদের যে মেন আইল্যান্ড অর্থাৎ বিগ হাফ মুন আইল্যান্ড থেকে মেন আইল্যান্ডের দিকে তারা কিন্তু ঘুড়িটা কিন্তু উড়ে চলে যেতে থাকে। এবার আমরা দেখবো 3 নম্বর ইউনিটে এর পরিণতি কি হচ্ছে। এবার দেখো 3 নম্বর ইউনিটে কি বলছে, বলছে এ মান্থ লেটার এ লেটার কেম ফ্রম ফাদার, অর্থাৎ 1 মাস পরে কি হলো, সেই যে ঘুড়িটা ছিঁড়ে চলে গেল মানে মেন ল্যান্ডের উপর দিয়ে চলে গেল, তারপরে কি হলো 1 মাস পরে একটা লেটার এলো কার কাছে, বাবার কাছে। আফটার শি ফিনিশড রিডিং ইট, অর্থাৎ সেই লেটারটা পড়ে সে শেষ করার পরে হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, দেখে মনে হচ্ছিল তার চোখটা দেখে সে যেন কান্না করছিল, কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট, এবার কি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর ফাদার, তোমার মানে তুমি কি জানতে চাও, যে তোমরা তো দেখছো যে আমি মানে তারা বুঝতে পারছে যে ছেলেটা দেখে ফেলেছে তার বাবা কাঁদছে, সেজন্য এবার বাবা বলছে তোমরা কি জানতে চাও যে আমার সাথে কি হয়েছে তোমাদের কাইটটাকে নিয়ে, হোয়াট ডু ইউ নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকাম কি হয়েছে, অফ ইউর কাইট তোমাদের এই ঘুড়িটা যেটা মেন ল্যান্ডের উপর চলে গিয়েছিল। হি সেড, সে বলল, কি বলল যে দেন হি স্যাট ডাউন, তারপর সে বসে গেল, বিসাইড আস, আমাদের পাশে, এবং অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর সেই সমস্ত ঘটনাটা কিন্তু বলল। সে তারা একবার জিজ্ঞেস করেছিল যে আমরা ফার্স্ট ইউনিটে পড়েছিলাম, তারা প্রথমে জিজ্ঞেস করেছিল যে তাদের কেন কোনো রিলেটিভ নেই, সেটা শুনে তারা বাবা এতই দুঃখী হয়ে গিয়েছিল, তাদের মনে হয়েছিল কেন আমরা বাবাকে কথাটা জিজ্ঞাসা করলাম। এবার তারপরে এবার বাবা কি করছে, ওই লেটারটা পাওয়ার পরে নিচে থেকে এদেরকে বলছে তাদের পাশে বসে, এবার তোমরা গোটা ঘটনাটা শোনো কি হয়েছিল। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একটা কি ছিল, ভাই ছিল এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সাথে কি করেছিল, ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে চলে আসে। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পরে, হি ফেল্ট সরি, যখন সে নিজে অনুতপ্ত বোধ করে। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে যায়, ঠিক আছে, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, সে দেখে তার বাবা কিন্তু তার ভাই কিন্তু মারা গেছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকেও কিন্তু সে খুঁজে পায়নি। অর্থাৎ যখন তার বাবা তখন রিয়েলাইজ করতে পারলো, অর্থাৎ তার যে মানে সরো ফিল করলো, তারপর সে মেনল্যান্ডে যখন যায় তখন গিয়ে দেখে তার ভাই তো মারা গেছে এবং বোনকে সে খুঁজে পায়নি।
তারপর কি হয়, দ্য দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার, অর্থাৎ যে লেটারটা মেনল্যান্ডের দিকে চলে গিয়েছিল চিরে, সেটা কি করলো এবং মানে তার বাবা কি কি করেছে, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার, সেই চিঠিটা কোথায় থেকে এসছে, অর্থাৎ বাবা যে চিঠিটা পড়ছে তার সেই বোনের কাছ থেকে এসছে। আন্ট এস্থার মাদার অফ ডিক অ্যান্ড মিমি, অর্থাৎ আন্ট এস্থার কে, অর্থাৎ তার পিসি, অর্থাৎ ডিক এবং মিমির মা। সি ওয়াজ উইডো, সে এখন কিন্তু সে বিধবা হয়ে গেছে, তারও হাজবেন্ড মারা গেছেন, এবং হু লিভড হান্ড্রেডস মাইলস অফ ইনল্যান্ড, অর্থাৎ সে কোথায়, এই যে মেন যে ভূখণ্ড তার থেকে 100 মাইলস, অর্থাৎ মোটামুটি তোমার 100 মাইল দূরে সে কি করছে, বসবাস, মানে সে থাকতো 100 মাইল দূরে। তাহলে কত দূরে থাকতো, 100 মেন আইল্যান্ড থেকে মোটামুটি 100 মাইলস দূরে, মনে প্রায় তোমার 160 কিলোমিটার দূরে থাকতো। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, অর্থাৎ যখন জঙ্গল থেকে, উড মানে হচ্ছে জঙ্গল, ফরেস্ট, যখন থেকে ডিক অ্যান্ড মিমি কোথায় জঙ্গল থেকে বেরিয়ে আসছিল, দে ডিসকভার, তারা আবিষ্কার করে, অর্থাৎ দেখে, দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, অর্থাৎ যে ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল সেটা গিয়ে ওই মেনল্যান্ডে একটা জঙ্গলের একটা গাছের ডগায় কিন্তু আটকে গিয়েছিল, এবং তারা সেটাকে নিয়ে কোথায় বাড়ি আসে। When their mother saw the kite patched with the letter, যে লেটারটা যেটা প্যাচ মানে লেখা ছিল এবং সেখানে অ্যাড্রেসও দেওয়া ছিল বিগ হাফ মুন, যখন দেখে হি টার্ন পেল, এবং সেটা দেখেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল দ্য ভেরি লেটার, মানে সেই লেটারটি। কোন লেটারটি? শি হ্যাড ওয়ান্স রিটেন টু হিজ ব্রাদার, অর্থাৎ তার পিসি যে লেটারটা কি লিখেছিলেন, তার ভাই, তাদের বাবাকে সে কোন এক সময় এটা লেটারটা লিখেছিলেন, অর্থাৎ তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, এন্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, অর্থাৎ তার বাবার যে মায়ের নাম ছিল, তার মায়ের নাম, তাদের নামই নাম রেখেছে, তাদের দুইজনের নাম কি, ভাই বোনের নাম, একজন নাম ফিলিপা আর একজনের নাম ক্লড, এবং তার বাবার যে বাবা ছিল তারও নাম ছিল ফিলিপা, এবং তার বাবার মায়ের নাম, অর্থাৎ দাদুর নাম ছিল ফিলিপা, এবং ঠাম্মির নাম ছিল কি, ক্লড। ঠিক আছে, ঠাম্মির নাম ছিল ফিলিপা এবং দাদুর নাম ছিল ক্লড। ওয়াজ হার ফাদার্স নেম, অর্থাৎ তাদের নামই, তার বাবা মায়ের নামই তাদের নামকরণ করা আছে, দুই ভাই বোনের। ঠিক আছে, সি নিউ, সে জানতো, হু উই মাস্ট বি, আমরা কারা হতে পারি। ঠিক আছে, সো হি স্যাট ডাউন অ্যান্ড রোড টু দ্য বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুনে সে বসে এবং বিগ হাফ মুনে কি করে, চিঠি লেখে। অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার, এবং এখন বাবা যে চিঠিটা পড়ে কাঁদছে, এটা হচ্ছে সেই লেটারটি, দ্যাট ভেরি লেটার। নেক্সট ডে, পরের দিন কি করে, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, অর্থাৎ পরের দিন বাবা মেনল্যান্ডে যায় এবং গিয়ে সেখানে কি করে, তারা যে 100 কিলোমিটার বা 160 কিলোমিটার দূরে তারা থাকতো, সেখান থেকে গিয়ে কাকে নিয়ে আসে, পিসিকে নিয়ে আসে, এস্থারকে এবং তার দুই যে ছেলে মেয়ে ডিক এবং মিমিকে নিয়ে আসে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে কি করতে লাগলো, তারা এখানে থেকেই কিন্তু থাকতে লাগলো, অর্থাৎ আমাদের সাথেই কিন্তু থাকতে লাগলো। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, মানে আমাদের পিসি ছিল খুবই প্রিয়, আন্ট এস্থার ইজ এ ডিয়ার, খুবই প্রিয় ছিল, খুব মানে মিশুকে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি, এবং তারাও কিন্তু ছিল খুব টু জলি ফর ওয়ার্ডস, জলি মানে খুব হ্যাপি এবং চিয়ারফুল, তাদের কথাবার্তা খুব আর কি সুন্দর, তার মানে তারাও ওয়েল মানে বিহেভ করতো সবার সাথে আর কি, মানে তারাও খুব সুন্দর ছিল ব্যবহারের দিক থেকে। বাট দ্য বেস্ট, কিন্তু সবথেকে থেকে বড় কথা হলো, বাট দ্য বেস্ট অফ ইট অল ইট দ্যাট উই হ্যাড রিলেশনস নাও, অর্থাৎ সবথেকে থেকে বড় ব্যাপার, তার থেকে মজার ব্যাপার কি ছিল, যে আমাদের যে এতদিন যে আমরা মানে আমাদের একটা মনে একটা দুঃখ ছিল যে আমাদের কোনো রিলেশন নেই, কোনো রিলেটিভ নেই। ঠিক আছে, এবং আমরা কি পেলাম, একটা পিসি পেলাম, এবং তার সাথে সাথে আমরা দুই ভাই বোন, খুঁড়তুতো ভাই এবং বোন দুই পেলাম, মিমি এবং ডিককে। ঠিক আছে, সুতরাং আমাদের যে মনের আশাটা ছিল সেটা কিন্তু এটা ফুলফিল হলো।
ক্লিয়ার? অর্থাৎ লাস্ট যে ইউনিট, আমাদের 3 নম্বর ইউনিটে কি দেখলাম, যে ঘুড়িটা যখন মেনল্যান্ডের দিকে উড়ে যায় এবং সেই ঘুড়িটা গিয়ে কোথায় যায়, একটা জঙ্গলে, অর্থাৎ জঙ্গলে গিয়ে আটকে যায় এবং সেই জঙ্গলে সেখানে গিয়ে সেই ঘুড়িটা কি হয়, যে আন্ট এস্তারের যে দুজন সন্তান অর্থাৎ মিমি এবং ডিক, তারা কিন্তু ঘুড়িটা দেখতে পায় এবং ঘুড়িটা দেখে কি করে, তারা বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে যখন, যেহেতু তার লেটারটা পোস্ট অর্থাৎ টেস্ট করা ছিল, সে লেটারটা দেখে তার পিসি কিন্তু চিনতে পারে এটা হচ্ছে সেই ঘুড়িটা, ঠিক আছে? অর্থাৎ এই লেটারটা হচ্ছে সেই লেটারটা, যে লেটারটা কি করেছিলেন তিনি, মানে পিসি এস্তার কাকে লিখেছিলেন, তার বাবা ক্লডকে লিখেছিলেন, ঠিক আছে? এবং তারা বুঝতে পারেন যে বিগ হাফ মুনের ইয়ে দেখে, যে অ্যাড্রেস দেখে, এটা হচ্ছে তার ভাইয়েরই মানে মানে ভাইয়ের রিলেটিভ, অর্থাৎ তার ভাইয়ের ছেলে। এবং আমরা এটাও জানলাম যে তার বাবা অর্থাৎ তার ফিলিপা এবং ক্লড, যে তারা দুই ভাই বোন, অর্থাৎ তার মায়েরও নাম ছিল কি, অর্থাৎ তার ঠাম্মির নাম ছিল কিন্তু ফিলিপা, এবং তার আমাদের যে ন্যারেটার যে হচ্ছে, আমাদের এখানকার ন্যারেটার হচ্ছে ফিলিপা, তার ঠাম্মির নাম ছিল ফিলিপা, এবং অথারের যে বাবার, তার নামও ছিল কিন্তু ক্লড, এবং তার ভাইয়ের নাম হচ্ছে ক্লড, অর্থাৎ তার দাদু ঠাকুমায়ের নামে তারা কি রেখেছিল, তাদের দুই সন্তানের তারা নাম রেখেছিল। এবং সে বুঝতে পারে এবং এটা এসে দেখে লেটার, এবং তার রিটার্ন লেটারটা যখন তার বাবার কাছে এসে পৌঁছায়, তখন সে বুঝতে পারে এটা অর্থাৎ তারই বোন। এবং তার বাবা কি বলে, যে তাদেরকে তখন ক্লড এবং যে ফিলিপাকে বলে, তোমরা আমাকে যে ফার্স্ট ইউনিটে আমরা কি পড়েছিলাম, যে যখন তারা জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা মেনল্যান্ডে তো সবারই রিলেটিভ রয়েছে, আমাদের কেন নেই, তখন বাবা এই কথাটা শুনে খুব দুঃখ প্রকাশ করেছিলেন এবং কিছু বলতে পারেনি, এবং সেটা শুধু বলেছিলেন যে এটা আমারই ফল্ট, সেই জন্য আমাদের কোনো রিলেটিভ নেই। এবং আজকে সেই লেটারটা যখন ব্যাক আসে, সেটা পড়ে তখন বাবা আমাদের পাশে বসে কি বলে, যে তোমাদেরকে আমাকে গল্পটা বলি। কি বললে, যে অনেক বছর আগে যখন বাবার বয়স কম ছিল, তখন বাবার একটা ভাই এবং একটা বোন ছিল, তাই তো? এবং ভাই কি করে, ভাইয়ের সাথে কোন রকম ঝগড়া করে সে তিনি চলে আসে। তারপর যখন আবার মেনল্যান্ড আইল্যান্ডে যখন যায় ভাইয়ের খোঁজে, তখন দেখা যায় ভাই মারা গেছে এবং তার বোনকে সে অর্থাৎ ক্লড এবং ফ্লিপার পিসিকে তিনি তার বাবা খুঁজে পায়নি, ঠিক আছে? তখন থেকে সে লস মিসিং ছিল। তারপর যখন এই লেটারটা পেলো তার পিসি, তখন বুঝতে পারলো, ঠিক আছে? এবং এই লেটারটা পাওয়ার পরেই ইমিডিয়েটলি তখন ক্লডের বাবা, ক্লড এবং ফিলিপার বাবা কি করে, বাট অর্থাৎ মেন আইল্যান্ড থেকে অনেকটা দূরে, তোমাদের বইয়ে আছে 100 মাইলস, মানে অ্যাপ্রক্সিমেটলি তোমার 160 কিলোমিটার দূরে কিন্তু তারা মানে বসবাস করছিল। তো সেখানে গিয়ে তাদেরকে নিয়ে আসে, এবং নিয়ে আসার সাথে সাথে কি হলো, যে তাদের যে আমরা প্রথমেই বললাম যে তাদের যে ফ্যামিলি, যে একটা রিইউনাইটেড হয়ে গেল তাদের ফ্যামিলির মধ্যে, অর্থাৎ তার বাবা থাকলো এবং তারা ক্লড ফিলিপা থাকলো, তার সাথে সাথে তার আন্ট পিসি এস্তার থাকলো, এবং পিসির মেয়ে ডিক এবং তার ছেলে ডিক এবং মিমিও থাকলো। এবং তাদের নেচার কি সেটাও বলা আছে, যে মিমি এবং ডিপ হচ্ছে খুব জলি নেচারের, এবং পিসিও ছিল খুব একদম ডিয়ার, ঠিক আছে? তো এইভাবে আমরা লাইন বাই লাইন কি করলাম, এই ইউনিট ওয়াইজ আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু লাইন বাই লাইন মাইনিউটলি কিন্তু আমরা পড়লাম। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে কিভাবে একটা কেটে যাওয়া ঘুড়ি, মানে কেটে যাওয়া ঘুড়ি একটা ফ্যামিলিকে, একটা মানে স্ক্যাটার্ড ফ্যামিলিকে কিভাবে রিইউনাইটেড করলো, ঠিক আছে? এই সেই রিইউনিফিকেশনের গল্পই হচ্ছে আমাদের এবং আওয়ার রানওয়ে কাইট, অর্থাৎ এখানে ফ্যামিলির ভ্যালুকে বুঝিয়েছে, ঠিক আছে? একটা ফ্যামিলির ভ্যালু, সবাই মিলে মিলেমিশে একসাথে থাকার যে একটা ফ্যামিলি যে ভ্যালু, সেটা এই গল্পে আমাদের এই যে লুসি মন্টেগুমেরি এটা আমাদের কিন্তু বোঝাতে চেয়েছেন। সুতরাং আমরা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিও, এখানে আমরা যে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? এবং আমাদের নেক্সট যে ভিডিও হবে এই লেসনের উপরই কিন্তু আমাদের যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে এবং যে গ্রামার এবং রাইটিং আছে, তার উপর আমরা নেক্সট ভিডিও করব। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, ঠিক আছে? এবং স্টিল দেয়ার, স্টে টিউন and subscribe my channel Radical Learning. Thank you for watching.